শুরু করব। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শরীফ আহমেদ। আমরা মূলত আজকে আপনাদের এই যে বিসিএস এর আন্তর্জাতিক বিষয়বলির সাম্প্রতিক যে সকল ঘটনা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই যে 30 তারিখে যে বিসিএস এর পরীক্ষা দেব, সেই বিসিএস উপলক্ষে সাম্প্রতিক যে সকল টপিক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেই সকল টপিকের উপরে মূলত এখন আলোচনা করব। তো আমরা দেখি যে আন্তর্জাতিক বিষয়বলি থেকে কোন কোন টপিকগুলো বর্তমান সময়ে খুবই আলোচনায় আছে, খুবই গুরুত্বপূর্ণ যে সকল টপিক, সেই সকল টপিকগুলো আমরা একটু অ্যাট এ গ্লান্স দেখে নিই। দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিক যেটা আমরা শুরুতেই রাখছি সেটা হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি। বর্তমান সিলেবাস অনুসারে এই একটা টপিক থেকে আপনাদের 5 মার্কের কোশ্চেন থাকবে, এই জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। যে সকল পরিবেশগত ইস্যু আছে সেই পরিবেশগত ইস্যু অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট, তারপরে গ্রিন হাউস ইফেক্টের ফলাফল, ক্লাইমেট চেঞ্জ এগুলো, এবং এর পাশাপাশি এটাকে কেন্দ্র করে যে সকল কূটনীতিগুলো হয়েছে, ডিপ্লোম্যাসিগুলো হয়েছে, যেমন পরিবেশগত প্রোটোকল, তারপরে বিভিন্ন সম্মেলন, এরপরে বিভিন্ন সংস্থা গড়ে উঠছে পরিবেশগত, সে সকল টপিকগুলো থেকে এই কোশ্চেনগুলো হয়ে থাকবে। এরপরে দেখেন 2 নাম্বার যে সকল সংস্থা খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে কোশ্চেন হবে, এর মধ্যে দেখেন নাম্বার 1 হচ্ছে জাতিসংঘ। মাস্ট একটা কোশ্চেন এখানে হবে, আরো বেশি আসতে পারে, 2টাও আসতে পারে। তো দেখেন জাতিসংঘ, এরপরে বিশ্ব ব্যাংক গ্রুপ, যেখানে বিশ্ব ব্যাংক গ্রুপে 5টা সংস্থা আছে, সেই 5টা সংস্থা থেকে কোশ্চেন হতে পারে। এছাড়া আইএমএফ, তারপর ডাব্লিউটিও, ন্যাটো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি দেখেন যে প্রতিটা বিসিএস এই দেখবেন ন্যাটো থেকে কোশ্চেন ছিল, তো এই জন্য ন্যাটো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন হবে। এরপরে কোয়াড, তারপরে সার্ক এখন খুবই গুরুত্বপূর্ণ। বিগত 17 বছরে একটু লেস ইম্পর্টেন্ট ছিল, বাট এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে বিমস্টেক, আসিয়ান, ওআইসি, আরব লীগ, জিসিসি, আইএইএ, এরপরে ডাব্লিউএইচও, জি7, তারপর ন্যাম, ডি8 এবং ব্রিক্স, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসবে। তো যে সকল টপিকগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো বলে দিই, তারপর আমরা সাম্প্রতিক টপিক নিয়ে আলোচনা করব। এরপরে দেখেন বিশ্ব সভ্যতা, মাস্ট একটা কোশ্চেন আসবে বিশ্ব সভ্যতা থেকে, যে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটা, কোন সভ্যতার কি কন্ট্রিবিউশন, কোন সভ্যতা কে আবিষ্কার করছে, কোন সময়ের আবিষ্কার, তাদের গুরুত্বপূর্ণ যে সকল বিষয়গুলো ছিল সেখান থেকে কোশ্চেন হবে। এরপরে বিশ্বের পরিচিত বা খুবই গুরুত্বপূর্ণ যে সকল গোয়েন্দা এবং গেরিলা সংস্থা আছে, যেমন গোয়েন্দা সংস্থা আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ, ভারতের র, পাকিস্তানের আইএসআই, এরকম যে সকল প্রমিনেন্ট যে সকল গোয়েন্দা সংস্থা আছে। এছাড়া গেরিলা সংস্থা যেমন ফিলিস্তিনের আছে হামাস, তারপরে ফাতা, এছাড়া হিজবুল্লাহ লেবাননের, যেটা ইয়েমেনের হুতি, তারপরে নাইজেরিয়ার বোকো হারাম, সোমালিয়ার আল শাবাব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই সকল জায়গা থেকে কোশ্চেন হবে। তারপরে আসেন যুদ্ধ বিপ্লব, বিশ্বের যে সকল গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো আছে, এরপরে বিপ্লব, তারপরে বিরোধপূর্ণ স্থান এবং দ্বীপ, যে সকল দ্বীপ এবং জায়গাগুলোকে নিয়ে দ্বন্দ্ব আছে, যেমন আমরা জানি লাদাখ এবং অরুণাচল, এই অঞ্চল নিয়ে ভারত এবং চীনের মাঝে দ্বন্দ্ব আছে। আমাদের সাথে ভারতের একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব আছে, তারপরে মায়ানমারের সাথে আছে মংডু নিয়ে আমাদের দ্বন্দ্ব, এরকম যে সকল জায়গাগুলো নিয়ে দ্বন্দ্ব আছে সেই সকল জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে আন্তর্জাতিক তত্ত্ব, অর্থাৎ যে সকল থিওরি, যেমন আইডিয়ালিজম, এরপর রিয়েলিজম, নিউ আইডিয়ালিজম, নিউ রিয়েলিজম, তারপরে ফেমিনিজম, এই সকল থিওরিগুলো থেকে কি আসতে পারে, কোশ্চেন আসতে পারে। গেম থিওরি। এরপরে গুরুত্বপূর্ণ যে সকল ডক্ট্রিন, মতবাদ আছে, মন্ডো ডক্ট্রিন বর্তমান সময়ে খুবই আলোচনায় আছে। মন্ডো ডক্ট্রিন কারণ বর্তমান যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা নীতি নিচ্ছে, সেটা ট্রাম্প করোলারি, যেটাকে বলা মন্ডো ডক্ট্রিনের আধুনিক সংস্করণ। এই জন্য এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আছে ট্রুম্যান ডক্ট্রিন, মার্শাল প্ল্যান, তারপরে ডমিনো থিওরি, এই সকল জায়গা থেকে কোশ্চেন আসবে। এরপরে দেখেন কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা, যে সকল পলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক যে সকল ওয়ার্ডগুলো আছে, যেমন বাফার স্টেট বলেন, হাই কমিশনার, তারপরে কি বলে অ্যাম্বাসেডর, এরকম বিভিন্ন যে সকল টপিকগুলো আছে এখান থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে যে সকল দেশ খুবই গুরুত্বপূর্ণ, যেমন স্পেশালি এখন ইউএস এবং চীন, মাস্ট আমরা দেখি এই 2টা রাষ্ট্র থেকে 2টা কোশ্চেন আসে। এছাড়া ভেনেজুয়েলা বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ, ইয়েমেন, সিরিয়া, মায়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, ইয়েমেন, সিরিয়া, এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে।
এরপরে দেখেন আমরা সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা করব, তার আগে একটু দেখি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এবং অর্জন, অর্থাৎ বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে যে অবস্থান এবং তার যে অ্যাচিভমেন্ট সেটা। যেমন এখানে যে সকল বিষয়গুলো আসবে সেটা হচ্ছে বাংলাদেশ কোন সংস্থায় কবে সদস্য হয়েছে, কততম সদস্য, কততম সম্মেলনের সদস্য হয়েছে, এই সকল বিষয়গুলো। এবং অর্জন, সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশের কোনো ব্যক্তি কোনো আন্তর্জাতিক পুরস্কার পাইছে কিনা, বা কোনো সংস্থার হচ্ছে সভাপতি পদে নিযুক্ত হয়েছে কিনা, এইরকম যে সকল বিষয়গুলো আছে সেখানে থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে সাম্প্রতিক রিপোর্ট, বিভিন্ন রিপোর্ট আছে, সেই রিপোর্ট থেকে কোশ্চেন আসে। যেমন মানব উন্নয়ন সূচক, এখান থেকে রিপোর্ট থেকে কিভাবে কোশ্চেন আসে যে এই মানব উন্নয়ন সূচক রিপোর্টটা প্রদান করে কোন সংস্থা, তার মানে কোন সংস্থা কোন রিপোর্ট প্রদান করে, সেই রিপোর্টে যে শীর্ষ রাষ্ট্র কোনটা, সর্বনিম্ন রাষ্ট্র কোনটা এবং বাংলাদেশের অবস্থান, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। যেমন মানব উন্নয়ন সূচক, শান্তি সূচক, আইনের শাসন সূচক, এরকম বিভিন্ন যে সূচক আছে সেখান থেকে কোশ্চেন আসবে। এরপরে সাম্প্রতিক ইস্যু, দেখেন সাম্প্রতিক সময়ে যে সকল টপিকগুলো আলোচনায় আমরা দেখতে পাই, সাম্প্রতিক সময়ে যে সকল টপিকগুলো আলোচনায় সেগুলো আমরা দেখেন বলছি রুশ ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ভারত পাকিস্তান যে সর্বশেষ যুদ্ধ হয়েছে, এরপরে হচ্ছে চীনের নীতিসমূহ, বিশ্বে আধিপত্য বিস্তারের জন্য চীন বিভিন্ন নীতি নিচ্ছে, কখনো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, কখনো হচ্ছে চেকবুক ডিপ্লোম্যাসি, কখনো ওল্ড ফরিয়ার ডিপ্লোম্যাসি, কখনো সালামি স্লাইসিং ডিপ্লোম্যাসি, এরকম বিভিন্ন সে ডিপ্লোম্যাসি নিচ্ছে। সেই সকল ডিপ্লোম্যাসি গুলো এখানে গুরুত্বপূর্ণ, সে কোন কোন নীতি নিচ্ছে এবং সেই নীতির মাধ্যমে সে কিভাবে আধিপত্য বিস্তার করতেছে বহির্বিশ্বে, সেগুলো গুরুত্বপূর্ণ। আবার দেখেন এসডিজি, এখান থেকে মাস্ট একটা কোশ্চেন আসে প্রতিটা বিসিএস এ, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়া ইস্যু, মার্কিন নির্বাচন যদি এখন লাগবে না, রোহিঙ্গা ইস্যু, 3-0, সিমলা চুক্তি, সিন্ধু জল চুক্তি, পরপর দুইটা বিসিএস এ কোশ্চেন আসছে এই সিন্ধু জল চুক্তি থেকে। এরপরে বর্তমান হচ্ছে ভেনেজুয়েলা ইস্যু, খুবই গুরুত্বপূর্ণ, নিকোলাস মাদুরোর যে ইস্যু। এরপর হচ্ছে ট্রাম্পের নীতিমালা, যেটা বললাম ট্রাম্প করলারি সহ যে সকল নীতিগুলা নিচ্ছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে শুল্ক আরোপ করতেছে, সেগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া বর্তমানে আমরা জানি যে ট্রাম্প হচ্ছে এই যে গ্রিনল্যান্ড দ্বীপটা কিনতে চাইছে, সেটাকে কেন্দ্র করে গ্রিনল্যান্ড দ্বীপটা খুবই আলোচনায় আছে। তো এই সকল টপিকগুলো আমাদের বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেনগুলো হবে অধিকাংশ। তো এখন আসেন আমরা সাম্প্রতিক টপিকগুলো একটু আলোচনা করি। দেখেন সাম্প্রতিক যে সকল তত্ত্বগুলো টপিকগুলো আছে তার মধ্যে প্রথম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 3-0 তত্ত্বটি আছে। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই 3-0 তত্ত্বটি সম্পর্কে আমরা একটু জানি। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস 2024 সালে 33তম প্যারিস অলিম্পিকে 3-0 তত্ত্বটি প্রদান করেন। অর্থাৎ এখানে তিনি 3টা শূন্য বা 3টা কি বলে জিরোর কথা বলছে। এই যে 3টা শূন্য বা 3টা জিরোর কথা বলছে, এই সেই 3টা হচ্ছে জিরো পভার্টি মানে হচ্ছে শূন্য দারিদ্র, এরপর হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব, শূন্য বেকারত্ব এবং হচ্ছে শূন্য কার্বন নিঃসরণ। এই 3টা শূন্য হচ্ছে আমাদের অর্জন করতে হবে বিশ্বের টেকসই স্থাপনা বা বিশ্বকে টেকসই করতে চাইলে। সেই 3টা শূন্য আমরা আবারও বলছি, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। এবং বলা হচ্ছে এই 3টা শূন্য 3-0 এটা অ্যাচিভ করতে চাইলে আমাদের 4টা উপাদান বা নিয়ামক প্রয়োজন। সেই 4টা উপাদান হচ্ছে আমরা জানি তারুণ্য, প্রযুক্তি, এরপরে হচ্ছে সুশাসন এবং হচ্ছে সামাজিক ব্যবসা। এই 4টা উপাদান যদি থাকে তাহলে আমরা হচ্ছে এই 3-0 তত্ত্বটি কি করতে পারবো, বাস্তবায়ন করতে পারবো বা অ্যাচিভ করতে পারবো। তো আমরা 3-0 পড়লাম। এরপরে পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ভেনেজুয়েলা ইস্যু। খেয়াল করে দেখেন ভেনেজুয়েলা ইস্যুটা আমরা একটু দেখি। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে এই যে জায়গাটা, অর্থাৎ এটা হচ্ছে আমেরিকা মহাদেশ, আমেরিকা মহাদেশের এই পার্টটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার একটা দেশ আমরা দেখতে পাচ্ছি এখানে লাল কালারের, যার নাম হচ্ছে ভেনেজুয়েলা। খেয়াল করে দেখেন ইতালির একজন নাবিক ছিল যার নাম হচ্ছে আমেরিগো ভেসপুচি। এই আমেরিগো ভেসপুচি সে ভেনেজুয়েলাতে এসে দেখে যে ভেনেজুয়েলার অধিকাংশ জনগণ তারা হচ্ছে জলাশয়ের মধ্যে কাঠের বাড়ি করে হচ্ছে সেখানে বসবাস করে এবং সেই কাঠের বাড়িটা মূল ভূখণ্ডের সাথে সিঁড়ি দিয়ে সংযুক্ত, যেটা অনেকটা হচ্ছে ভ্যানিস আকৃতির। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ভ্যানিস সে হচ্ছে ভেনেজুয়েলাতে দেখতে পাইছে। তো এই জন্য সে এই অঞ্চলের নাম প্রদান করে হচ্ছে ভেনেজুয়েলা। তার কারণ হচ্ছে ভেনেজুয়েলা অর্থ হচ্ছে ক্ষুদ্র ভ্যানিস। ইতালির যে ভ্যানিস নগরী সে দেখছে, সেই ভ্যানিস নগরীর ছোট ছোট রূপ সে হচ্ছে এই ভূখণ্ডে এসে দেখতে পাইছে, এই জন্য এটাকে সে নাম দিছে হচ্ছে ভেনেজুয়েলা, ক্ষুদ্র ভ্যানিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেনেজুয়েলা হচ্ছে দক্ষিণ আমেরিকা একটা দেশ এবং এর অর্থ হচ্ছে ক্ষুদ্র ভ্যানিস, যেটা নামকরণ করছে ইতালিয়ান যে হচ্ছে নাবিক যার নাম হচ্ছে আমেরিগো ভেসপুচি। এবং এই ভেনেজুয়েলার রাজধানীর নাম হচ্ছে কারাকাস। মুদ্রা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে বলিভার। এবং এই
ভেনেজুয়েলা আমরা জানি হচ্ছে স্পেনের কলোনি ছিল, দীর্ঘ সময় সে স্পেনের অধীনে ছিল। এরপরে 1811 সালে এই ভেনেজুয়েলা স্পেনের নিকট থেকে স্বাধীনতা অর্জন করে এবং এই দীর্ঘদিন ধরে স্পেন এই ভেনেজুয়েলাকে কন্ট্রোল করার কারণে এই ভেনেজুয়েলার রাষ্ট্রভাষা হচ্ছে স্প্যানিশ। এরপরে আমরা দেখতে পাই যে 1999 সালে ভেনেজুয়েলাতে একটা বিপ্লব সংগঠিত হয়। ভেনেজুয়েলাতে যে বিপ্লব সংগঠিত হয় 1999 সালে, তার নাম ছিল হচ্ছে বলিভেরিয়ান বিপ্লব। যে বিপ্লবের নেতা ছিলেন হচ্ছে হুগো চ্যাভেজ। এই বলিভেরিয়ান বিপ্লবের মূল বিষয়বস্তু ছিল হচ্ছে জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রের সংমিশ্রণ। অর্থাৎ এই ভেনেজুয়েলাতে আমরা পশ্চিমা রাষ্ট্রগুলো একটা আধিপত্য দেখতে পাই, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের রাষ্ট্রগুলো একটা আধিপত্য দেখতে পাই। স্পেশালি হচ্ছে ভেনেজুয়েলার এই তেল সম্পদের উপরে তাদের একটা নিয়ন্ত্রণ ছিল। এই তেল সম্পদের উপরে পশ্চিমা আধিপত্য প্রতিহত করে সেখানে জাতীয়তাবাদ অর্থাৎ ভেনেজুয়েলার নিজ শাসন ব্যবস্থা, তাদের আধিপত্য বিস্তার হবে। অর্থাৎ এই তেল সম্পদের উপরে আর পশ্চিমাদের আধিপত্য থাকবে না। একই সাথে তারা সমাজতন্ত্র ঘেঁষা একটা নীতি গ্রহণ করে, যেটাকে তারা বলছে হচ্ছে বলিভেরিয়ান বিপ্লব, যার নেতা ছিলেন হচ্ছে হুগো চ্যাভেজ। এবং এই বিপ্লবের মাধ্যমে আমরা দেখতে পাই যে পশ্চিমা যে তেল কোম্পানি, সেই তেল কোম্পানিগুলোর আধিপত্য ভেনেজুয়েলা থেকে অনেকটা হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যায়, যার কারণে এই হুগো চ্যাভেজের উপরে ক্ষেপে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে এই হুগো চ্যাভেজ ভেনেজুয়েলার উপরে বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করছে, তারপর তারা এই ভেনেজুয়েলা বা হুগো চ্যাভেজকে কাবু করতে পারে নাই, আমরা দেখতে পাই। এবং এই হুগো চ্যাভেজ দেখলাম যে হচ্ছে মারা গেল, তারপরে ক্ষমতায় আসলো হচ্ছে নিকোলাস মাদুরো। সেও ভেনেজুয়েলার মতো, সেও এই আমেরিকা বা পশ্চিমাদের আধিপত্য মেনে নিতে চায় না। সে চাই ভেনেজুয়েলার রাষ্ট্রের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। এবং সে কয়েকটা ইলেকশন করলো, প্রত্যেকটা ইলেকশনে আমরা দেখতে পাই যে হচ্ছে এই নিকোলাস মাদুরো হচ্ছে জয়লাভ করে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিরোধী দলগুলো বা মতগুলোকে হচ্ছে তারা প্রায়োরিটি দিচ্ছিল, তারা হচ্ছে ক্ষমতায় আসতে পারতেছে না। নিকোলাস মাদুরোই হচ্ছে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে জনগণের উপরে বা ভেনেজুয়েলা রাষ্ট্রের উপরে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই নিকোলাস মাদুরোকে আর দমন করতে পারতেছে না। ফলে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আসলো এবং এই ভেনেজুয়েলার উপরে বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করলো, এমনকি ডলার অবরোধ আরোপ করছে। তারপরও সে ভেনেজুয়েলাকে কাবু করতে পারতেছে না, যদিও ভেনেজুয়েলা তার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে হচ্ছে একটু নিচের দিকে আসতেছে। এবং আমরা দেখলাম সর্বশেষ হচ্ছে সে ভেনেজুয়েলার আন্তর্জাতিক সাগর ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা প্রদান করলো এবং ভেনেজুয়েলা এই আন্তর্জাতিক সাগর ব্যবহার করে বিভিন্ন জায়গায় আমদানি রপ্তানির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাহাজ সেখানে আক্রমণ করে। ফলে তার এই যে আমদানি রপ্তানি প্রক্রিয়া ব্যাহত হতে শুরু করে। তারপরে আমরা দেখতে পেলাম ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো এটাকে প্রতিহত করার জন্য বাণিজ্যিক জাহাজগুলোতে সে সামরিক ইউনিট প্রদান করে, যার কারণে এই যে ইউএসএ আক্রমণ করলে সে সেটা প্রতিহত করতে পারে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যর্থ হচ্ছে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো সে হচ্ছে সন্ত্রাসবাদে সংযুক্ত এবং হচ্ছে মাদক চোরাচালানে হচ্ছে সংযুক্ত আছে। এই অভিযোগ এনে আমরা দেখতে পেলাম যে হচ্ছে কিছুদিন আগে নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্স হচ্ছে তুলে নিয়ে যায়, গ্রেফতার করে নিয়ে যায়। তো এটা হচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাতে আধিপত্য বিস্তার করতে চাচ্ছিল, কিন্তু সেটা পারতেছিল না। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সেটা এগ্রি করতেছিল না, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে একটা অজুহাত আরোপ করছে যে মাদক চোরাচালান বা আদার্স বিষয়ের সাথে সংযুক্ত বলে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। যদিও নিকোলাস মাদুরো এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত থেকে থাকে, তাহলে ইন্টারন্যাশনাল ল অনুসারে এটা হচ্ছে সলভ করা যেত। এভাবে হচ্ছে সলভ করা সম্পূর্ণ হচ্ছে আন্তর্জাতিক আইন বিরোধী। এখানে মূলত মার্কিন যে আধিপত্য আছে সেই মার্কিন আধিপত্য সে খাটায়ে প্রভাব খাটিয়ে মূলত সে এই কাজটা করছে জাতিসংঘ বা আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। এই জন্য বলা হয় ল হচ্ছে মাকড়সার জাল। এগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গের জন্য, ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র বা ব্যক্তির জন্য, বাট শক্তিশালী রাষ্ট্রের জন্য কিনা আইন না। যদি আইন শক্তিশালী রাষ্ট্রের জন্য ব্যবহৃত হইতো তাহলে হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প এই ধরনের কাজ করতে পারতো না। তো খেয়াল করে দেখেন এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যে হচ্ছে অভিযোগ আমরা বললাম সন্ত্রাসবাদ এবং মাদক চোরাচালান, এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত যে অপারেশন তার নাম ছিল হচ্ছে অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। এবং এই যে অভিযানটা পরিচালনা করে ইউএসএ সেনাবাহিনীর বিশেষ ফোর্স তার নাম হচ্ছে ডেল্টা ফোর্স, যদিও ডেল্টা ফোর্সের একটা পূর্ণাঙ্গ নাম আমরা এখানে দিয়ে দিছি, বুঝতে পারছেন কিনা? যার সাম্প্রতি এই মানে সাংকেতিক নাম হচ্ছে ফার্স্ট SFOD ডি, ডিতে শেষের ডিতে হচ্ছে মূলত ডেল্টা। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত ভেনেজুয়েলা ইস্যু আমরা হচ্ছে আলোচনা করলাম যে, এবং এই ভেনেজুয়েলা আধিপত্য বিস্তার মার্কিন যুক্তরাষ্ট্র তার কোন নীতির প্রেক্ষিতে করছে কি বৃত্তান্ত সেটাও আমরা একটু পরে আসবো। তো আমরা মূলত ভেনেজুয়েলা ইস্যুটাই হচ্ছে এখানে আলোচনা করলাম, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে আসেন
পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ট্রাম্প করোলারি। খেয়াল করে দেখেন, এই ট্রাম্প করোলারির আগে আমরা একটু আলোচনা করি। খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পঞ্চম প্রেসিডেন্ট ছিলেন, যার নাম হচ্ছে জেমস মনরো। এই পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো সে দেখলো যে এই আমেরিকা মহাদেশের এই যে রাষ্ট্রগুলো, আমেরিকা মহাদেশের এই রাষ্ট্রগুলোতে ইউরোপের একচ্ছত্র আধিপত্য ছিল। এই ইউরোপের আধিপত্য থাকার কারণে এই আমেরিকা মহাদেশের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সেই আমেরিকা মহাদেশের রাষ্ট্রগুলোতে আধিপত্য বিস্তার করতে পারতেছে না। এই জন্য এই জেমস মনরো দেখলো যে কিভাবে আমরা ইউরোপিয়ান আধিপত্য আমেরিকা মহাদেশ থেকে প্রতিহত করে এই আমেরিকা মহাদেশে ইউএস এর আধিপত্য আমরা পুনরস্থাপন করতে পারি। এই জন্য 2023 সালের 2 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো যে ফরেন পলিসি ঘোষণা করে সেটাকে বলা হচ্ছে মনরো ডক্ট্রিন। এই ডক্ট্রিনে বলা হচ্ছে এখন থেকে আমেরিকা মহাদেশের রাষ্ট্রগুলো আমেরিকা মহাদেশের মতন থাকবে, তারা ইউরোপের কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না, বিনিময়ে ইউরোপ ও আমেরিকা মহাদেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না। আমেরিকা মহাদেশের কোনো রাষ্ট্র ইউরোপের যুদ্ধে অংশগ্রহণ করবে না, ইউরোপের কোনো রাষ্ট্র আমেরিকা মহাদেশের যুদ্ধগুলোতে অংশগ্রহণ করবে না। আমেরিকা আমেরিকার মতো থাকবে, ইউরোপ ইউরোপের মতো থাকবে। আমেরিকা মহাদেশের মাঝে অনেক সমস্যা আছে, সেই সমস্যা আমেরিকা মহাদেশের রাষ্ট্রগুলো আলোচনা করে সমাধান করবে। এই নীতির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার রাজনীতি থেকে ইউরোপকে বিচ্ছিন্ন করা হয়। এই জন্য এই নীতিকে বলা হয় পলিসি অফ আইসোলেশন। এবং এই নীতির মাধ্যমে আমরা দেখতে পাই এই আমেরিকা মহাদেশ মানে পশ্চিম গোলার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এটা হচ্ছে 2023 সাল পরবর্তী কাহিনী। এবার আসেন আমরা বর্তমান সময়ে দেখি। সেটা হচ্ছে 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা নীতি গ্রহণ করছে, যে নীতির নাম হচ্ছে ট্রাম্প করোলারি। এই ট্রাম্প করোলারি এর হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিম গোলার্ধে আমেরিকার একাধিপত্য পুনরুদ্ধার। মানে একাধিপত্য, খেয়াল করে দেখেন, সেই একাই আধিপত্য বিস্তার করবে, সেটা পুনরুদ্ধার করবে। তার মানে এর আগেও সে আধিপত্য বিস্তার করছে ওই যে মনরো ডক্ট্রিনের মাধ্যমে, এখন সে ট্রাম্প করোলারির মাধ্যমে আবার সেই আধিপত্য কি করবে, সে প্রতিষ্ঠা করবে। এজন্য বলা হচ্ছে পুনরুদ্ধার। তো খেয়াল করে দেখেন, এই যে ট্রাম্প করোলারি এই নীতিটাও আগে গ্রহণ করছিল, যার নাম ছিল হচ্ছে কি মনরো ডক্ট্রিন, আর বর্তমান নাম কি ট্রাম্প করোলারি। এই জন্য এই নীতিকে বলা হচ্ছে এটি মনরো ডক্ট্রিনের আধুনিক সংস্করণ। তাহলে মনরো ডক্ট্রিনের আধুনিক সংস্করণ হচ্ছে কোন নীতি? ট্রাম্পের যে হচ্ছে ট্রাম্প করোলারি নীতিটা, ঠিক আছে। এবং এই নীতির মাধ্যমে সেই আমেরিকা মহাদেশে কি করবে, আধিপত্য বিস্তার করবে পশ্চিম গোলার্ধে। যার প্রথম শুরু পদক্ষেপ প্রেক আমরা দেখলাম ভেনেজুয়েলাতে। খেয়াল করে দেখেন, সে তার আধিপত্য পুনরস্থাপন করার জন্য নিকোলাস মাদুরোকে সে হচ্ছে গ্রেফতার করে নিয়ে আসছে, এবং সেখানে হচ্ছে যে মাদোচাকে হচ্ছে মূলত ক্ষমতায় বসানোর জন্য হচ্ছে ট্রাই করতেছে। এরপরে খেয়াল করে দেখেন সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে গ্রিনল্যান্ড। খেয়াল করে দেখেন, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রিনল্যান্ড মূলত হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটা দ্বীপ। এটা ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। দেখেন, এটা হচ্ছে ইউরোপ আর এটা হচ্ছে উত্তর আমেরিকা। তো ভৌগোলিকভাবে এটা উত্তর আমেরিকায় অবস্থিত, কিন্তু রাজনৈতিকভাবে এটা মূলত হচ্ছে ইউরোপের অন্তর্ভুক্ত, কারণ ইউরোপের রাষ্ট্র ডেনমার্ক মূলত হচ্ছে এই গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা তার অধীনে আছে, এবং এর রাজধানীর নাম হচ্ছে নুক। কিন্তু আমরা দেখলাম ট্রাম্প এর আগে একবার ক্ষমতায় আসছিল, সেই ক্ষমতায় এসে 2019 সালে এবং এই যে বর্তমান 2025 সালে সে আবার দাবি করতেছে যে আমরা এই গ্রিনল্যান্ড দ্বীপটা কি করব, ক্রয় করে নিব। কিন্তু ডেনমার্ক তো বিক্রি করবে না, কিন্তু সে কি করবে, ক্রয় করে নিবে। এখন সে জোরপূর্বক ভাবে গ্রিনল্যান্ড দখল করার হচ্ছে চেষ্টা চালাচ্ছে, বুঝতে পারছেন কিনা, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, আমরা এখানে হচ্ছে ডেনমার্কের সকল বিষয়ে আলোচনা করলাম। এখন কথা হচ্ছে ডেনমার্ক সে এই যে গ্রিনল্যান্ড দ্বীপটা দখল করতে যাচ্ছে, এর পেছনে ভৌগোলিক কিছু কারণ আছে। সেটা হচ্ছে গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম রিয়ার আর্থ মেটালের মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের স্মার্টফোন বা হচ্ছে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই হচ্ছে ইউরেনিয়াম এবং তেল প্রচুর পরিমাণ এই গ্রিনল্যান্ডে মজুদ আছে, যার কারণে সে এই দ্বীপের উপরে আধিপত্য বিস্তার করতে চায়। এবং দেখেন এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন আমরা এখানে একটু আলোচনা করি। সেটা হচ্ছে দেখেন যে মার্কিন সামরিক ঘাঁটি গ্রিনল্যান্ডে যে যুক্তরাষ্ট্রের হচ্ছে পিটুফিক, যার সাবেক নাম ছিল হচ্ছে থুল বেস স্থাপিত অবস্থিত এখানে, যা ব্যালিস্টিক মিসাইল ওয়ার্নিং সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে গুইক গ্যাপ, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং যুক্তরাজ্যের মধ্যবর্তী যে সমুদ্র পথ, তার নাম হচ্ছে গুইক গ্যাপ। এটা রাশিয়ার নৌবাহিনীর উপর নজরদারি করার জন্য প্রধান পয়েন্ট। অর্থাৎ সেই আইসল্যান্ড কি বলে ডেনমার্কে
ডেনমার্কের অধীনে যে গ্রিনল্যান্ড দ্বীপ, খেয়াল করে দেখেন, আমরা একটু দেখাই, এখানে সে আধিপত্য বিস্তারের মাধ্যমে এখান থেকে সে রাশিয়া, তার যে প্রধান শত্রু রাষ্ট্র, সেখানে সে নজরদারি স্থাপন করতে চায়। ঠিক আছে, এরপরে আসেন পরিবেশগত ইস্যু। আমরা দেখলাম যে নভেম্বর মাসে, যে গত নভেম্বর মাসে 25শে নভেম্বর মাসে হচ্ছে কপ সম্মেলন, কপ 30 সম্মেলন হচ্ছে অনুষ্ঠিত হয়েছে। এই জন্য এই সম্মেলনটাও খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 21 নভেম্বর 2025 ব্রাজিলের বেলেম শহরে কপ 30 সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের কিছু আলোচ্য বিষয় ছিল। এই সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় ছিল সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, মানে ওই যে তেল, প্রাকৃতিক গ্যাস, তারপর অকটেন, এগুলো থেকে হচ্ছে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরিত হব। অর্থাৎ আমরা এগুলো ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি, যেগুলো আমরা বারবার ইউজ করতে পারি, যেমন হচ্ছে আমাদের সূর্য শক্তি, তারপরে জল শক্তি, তারপরে বায়ু শক্তি, তারপরে হচ্ছে পারমাণবিক শক্তি, এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে যে সকল জ্বালানি এগুলো তৈরি হয় সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানিতে ট্রান্সফার হব জীবাশ্ম জ্বালানি থেকে। 2 নম্বর হচ্ছে যে প্যারিস জলবায়ু চুক্তির 25 বছর, প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হচ্ছে 2015 সালে, 10 বছর উদযাপন উপলক্ষে এই প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন করতে হবে। এরপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে ক্লাইমেট ফান্ড, যে জলবায়ু অর্থায়ন, সেই জলবায়ু অর্থায়ন হচ্ছে যেটা প্রতিশ্রুতি ছিল সেটা বাস্তবায়ন করতে হবে এবং এটা বৃদ্ধি করতে হবে। এরপরে 4 নম্বর বলা হচ্ছে, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে অ্যামাজন বন, যেটাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এই অ্যামাজন বন সহ যে সকল বন আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা ছিল মূলত হচ্ছে কপ 30 সম্মেলনের আলোচ্য বিষয়। এবং এখানে বলা হয়েছে কপ 31 সম্মেলন, এটা হচ্ছে আটলান্টা, তুরস্কে অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে 2026 সালের নভেম্বরে। আর কপ 32 সম্মেলন হচ্ছে আদ্দিস আবাবা, যেটা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী, সেখানে হচ্ছে 2027 সালে নভেম্বরে অনুষ্ঠিত হবে। আমাদের সাথে হচ্ছে সংযুক্ত আছেন ইংরেজির বস মির্জালাল সুমন স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া হচ্ছে বাপ্পি বলছেন যে হচ্ছে অসাধারণ আলোচনা। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এবং আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি ইরান ইস্যু খুবই আলোচনায় আছে। স্পেশালি হচ্ছে ইরানের যে খোমেনি সরকার, তার পতনের জন্য হচ্ছে বিশাল বিক্ষোভ, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এটার মূল উদ্দেশ্যটা কি সেটা আমরা একটু এই ক্লাস থেকে পরিষ্কার হয়ে যায়, একটু দেখেন। সেখানে আমরা ইরানের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করছি, দেখেন সেগুলো এখানে দেওয়া আছে। ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য, এবং ইরান পারস্য উপসাগরের তীরে অবস্থিত মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে ফোর্ডো, ইস্পাহান, বন্দর আব্বাস, নাতানজ, বুশেহার এবং হচ্ছে রাজধানী তেহরান। ইরানের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে IRGC। ইরানে যে ইসলামিক রেভলিউশন হয়েছে 1979 সালে, সেই ইসলামিক রেভলিউশনের হচ্ছে রক্ষক বা স্তম্ভ বলা হয় রেভলিউশনারি গার্ড, যেটা 1979 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই আবু মুসা দ্বীপ নিয়ে বিরোধ আছে ইরানের সাথে সংযুক্ত আরব আমিরাতের। এবং এই ইরানে একটা প্রণালী আছে যার নাম হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী পৃথক করছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে, আর সংযুক্ত করছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। এখন দেখেন ইরানের একটু ইসলামিক রেভলিউশনটা আমরা একটু দেখে নেই, খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ইরানের ইসলামিক রেভলিউশন এটা সংগঠিত হয়েছে 1979 সালে। এই ইরানে ইসলামিক রেভলিউশন আমরা দেখতে পাচ্ছি সংগঠিত হয়েছে 1979 সালে। সেই ইসলামিক রেভলিউশনের মাধ্যমে পতন হয়েছে রাজতন্ত্র এবং শাহতন্ত্রের। ইরানে যে রাজতন্ত্র ছিল দীর্ঘদিন ধরে, সেই রাজতন্ত্র বা শাহতন্ত্রের পতন হয়েছে 1979 সালে। এবং আমরা দেখলাম সেই রাজতন্ত্র বা শাহতন্ত্রের সর্বশেষ রাজা বা শাহ ছিল হচ্ছে রেজা শাহ পাহলভী। শুরু হইল ইসলামী প্রজাতন্ত্র 1979 সালে, ক্ষমতায় আসলো আয়াতুল্লাহ রুহুল্লাহ আল খোমেনি। আমরা দেখলাম ইরানে যে রাজতন্ত্রের পতন হয়েছে রেজা শাহ পাহলভী, এই রেজা শাহ পাহলভীর সাথে খুব ভালো সম্পর্ক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এই সময়। যেমনটা এই যে আমাদের আওয়ামী লীগ সরকারের সাথে হচ্ছে ভারতের, যার কারণে দেখেন আওয়ামী লীগ সরকার পলায়ন করছে কোথায়, ভারতে। সেম ভাবে এই রেজা শাহ পাহলভীর সাথে খুব ভালো সম্পর্ক ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং যখন তার পতন ঘটে তখন আমরা দেখলাম সে পলায়ন করছে কোথায়, মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং এই পাহলভী রাজবংশের সদস্যরা তারা সবাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণ করছে। এখন যে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার এই যে আয়াতুল্লাহ আল খোমেনি বা এই যে রানিং সরকার, তাদেরকে হচ্ছে পতন ঘটানোর চেষ্টা করতেছে আমরা দেখতে পাচ্ছি। এর আগে ইসরায়েলের সাথে যুদ্ধ করায়, এখন আবার এই যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি করে, সেখানে ইউএসএ বা পশ্চিমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ওই পাহলভী রাজবংশকে আবার ক্ষমতায় পুনরস্থাপন করা।
যেমনটা আপনাদের হচ্ছে যে ভারত কি বলে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করতেছে, সেমটা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেত্রে করতেছে। বুঝতে পারছেন কিনা? তো এটা মূলত হচ্ছে তাদের যে কি বলে পুতুল সরকার, পাহলবি সরকার, তারা হচ্ছে এই যে পাহলবি রাজবংশকে আবার ইরানের ক্ষমতায় নিয়ে আসবে, নিয়ে এসে হচ্ছে পুতুল সরকার স্থাপন করে ইরানের কাছ থেকে তার যে শর্ত সেগুলো সে হচ্ছে উদ্ধার করতে থাকবে। এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে ইরানের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এখানে হচ্ছে ইরানের সাথে আমরা দেখতে পাই কিছুদিন আগে হচ্ছে ইরান এবং হচ্ছে কি বলে ইসরায়েলের মাঝে একটা যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধটার ইনফরমেশন আমরা এখানে হচ্ছে দিয়ে দিছি, খেয়াল করে দেখেন। সেটা আমরা একটু দেখি। IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, দেখেন সে হচ্ছে 11 জুন 2025 সালে অভিযোগ করছে যে ইরানে পারমাণবিক কর্মকাণ্ড পরিচালনা বৈশ্বিক আইন সে মানছে না। তার মানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরান তার পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে, এই অভিযোগ করছে। খেয়াল করে দেখেন 11 জুন। 13 জুন ইসরায়েল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইরানে হামলা চালাইছে, খেয়াল করে দেখেন। সেই অপারেশন নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তার মানে আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রাইব করা ছিল যে হচ্ছে এই IAEA রিপোর্ট দিবে আর সাথে সাথেই হচ্ছে ইরানে হামলা চালাবে হচ্ছে ইসরায়েল। এবং সেই হামলা চালায় হচ্ছে এই খোমেনি বা হচ্ছে রানিং সরকারকে তারা পতন ঘটাতে চাইছে, বাট তারা হচ্ছে পারে নাই, ব্যর্থ হয়েছে। যার কারণে যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি অনেকটা হচ্ছে মিউচুয়ালি সমাধান হয়ে গেছে ট্রাম্পের উদ্যোগে। এবং সেটাতে যেহেতু ব্যর্থ হয়েছে, এই জন্য তারা দেখেন যে পশ্চিমা বা ইসরায়েল তারা হচ্ছে ইরানের ভিতরে সমস্যা সৃষ্টি করছে যে হচ্ছে আন্দোলনের মাধ্যমে, যদিও আন্দোলন একটা দমন হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখেন আমরা এখানে হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসটা একটু আলোচনা করি আপনাদের সাম্প্রতিক ঘটনার মাঝে। খুবই গুরুত্বপূর্ণ যে রোহিঙ্গা ইস্যুটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে মানচিত্র। এই মানচিত্রে এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে মায়ানমার। মায়ানমারের 14টা যে অঙ্গরাজ্য আছে, প্রদেশ আছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে রাখাইন স্টেট। আমরা জানি মায়ানমারের 2টা স্টেটের সাথে বাংলাদেশের সীমানা আছে। একটা হচ্ছে চীন, মায়ানমারের একটা অঙ্গরাজ্য আছে যার নাম হচ্ছে চীন, আর একটা হচ্ছে রাখাইন স্টেট। এই রাখাইন স্টেটে যে জাতিগোষ্ঠী বসবাস করে তার নাম হচ্ছে রোহিঙ্গা। মায়ানমারের অধিকাংশ জনগণ হচ্ছে বৌদ্ধ, কিন্তু মুসলিম যে রোহিঙ্গা জনগোষ্ঠী, এই মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী মূলত বসবাস করে কোথায়? এই যে মায়ানমারের রাখাইন স্টেটে। এখন এই মুসলিম জনগোষ্ঠী যে হচ্ছে রোহিঙ্গারা মায়ানমারের রাখাইন স্টেটে বসবাস করে, এরা দীর্ঘদিন ধরে বসবাস করছে এখানে। এবং এটা আগে একটা স্বতন্ত্র অঞ্চল ছিল, আমাদের চট্টগ্রাম এবং হচ্ছে আরাকান এগুলা মিলে একটা আলাদা অঞ্চল ছিল। তখন মায়ানমার এর অন্তর্ভুক্ত ছিল না রাখাইন স্টেট। এবং আমরা দেখতে পাই এই সময় মায়ানমারের রাজা ছিল যার নাম হচ্ছে বৌদ্ধ রাজা বোধপিয়া। এই বৌদ্ধ রাজা বোধপিয়া সে মূলত মায়ানমার শাসন করত। কিন্তু 1764 সালে আমরা দেখতে পেলাম যে বৌদ্ধ রাজা বোধপিয়া রাখাইন স্টেট দখল করে এখানে গণহত্যা শুরু করে, যার ফলে এই অঞ্চলের অনেক মুসলিম আমাদের এই যে চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হচ্ছে এসে আশ্রয় গ্রহণ করে। এই যে গণহত্যা করে আমরা দেখতে পাই, যার ফলে আমরা দেখতে পাই যে বৌদ্ধদের সাথে এই মুসলমানদের মানে রোহিঙ্গাদের একটা মানে কি বলে দ্বন্দ্ব তৈরি হয়। এবং আমরা দেখলাম 1835 সালে যখন ব্রিটিশরা এই মায়ানমার দখল করে নেয়, তখন এই যে বাংলাদেশের যে চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে যে সকল রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করছিল তারা সবাই রাখাইন স্টেটে ফেরত আসে। এই যে রাখাইন স্টেটে মুসলিম রোহিঙ্গারা ফেরত আসতে পারছে ব্রিটিশদের কারণে, যার কারণে ব্রিটিশদের সাথে তাদের সখ্যতা গড়ে ওঠে। অপরদিকে ব্রিটিশদের সাথে বৌদ্ধ যে জনগণ ছিল মায়ানমারে, তাদের একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার ফলে বৌদ্ধদের সাথে মুসলমানদের একটা কি দ্বন্দ্ব শুরু হয়। এবং 1948 সালে আমরা দেখতে পেলাম যে হচ্ছে মায়ানমার স্বাধীনতা লাভ করে যুক্তরাজ্যের নিকট থেকে। স্বাধীনতা পরবর্তী সময় আমরা দেখতে পাই যে বৌদ্ধরা মুসলমানদেরকে সন্দেহের চোখে দেখা শুরু করে এবং মুসলিম বিরোধী বিভিন্ন আইন প্রণয়ন করা শুরু করে। আমরা দেখতে পেলাম 1982 সালে মায়ানমারে একটা নাগরিকত্ব প্রণয়ন আইন করা হয়, যে আইনে মায়ানমারের জনগণকে 3 ভাগে ভাগ করে, 3 ধরনের নাগরিকত্ব প্রদান করে: পূর্ণাঙ্গ নাগরিক, সহযোগী নাগরিক এবং অভিবাসী নাগরিক। সেখানে আমরা দেখতে পাই তারা 135টি জাতিগোষ্ঠীকে মায়ানমারে নাগরিকত্ব প্রদান করলেও রোহিঙ্গাদেরকে এই নাগরিকত্ব আইন থেকে বঞ্চিত করে, কোনো ধরনের নাগরিকত্ব প্রদান করে নাই। যার ফলে আমরা দেখতে পাচ্ছি তারা রাষ্ট্রের মধ্যে থেকেও হচ্ছে নাগরিকত্বহীন একটা জনগোষ্ঠীতে পরিণত হয়, যেটাকে বলা হচ্ছে স্টেটলেস পিপল উইদিন স্টেটস। এরপরে আমরা দেখতে পেলাম মায়ানমারে 1989 সালে একটা পরিবর্তন তারা নিয়ে আসে রাষ্ট্রের অনেকগুলো ক্ষেত্রে। বার্মা ছিল আগে নাম, তারা চেঞ্জ করে 1989 সালে করে দিল হচ্ছে মায়ানমার, এবং রাজধানীর নাম তারা চেঞ্জ করে রেঙ্গুন থেকে ইয়াঙ্গুন। এবং তারা এই যে 3 ধরনের নাগরিক ছিল, পূর্ণাঙ্গ, সহযোগী এবং অভিবাসী, আমরা দেখতে পাই এই 3 ধরনের নাগরিককে তারা হচ্ছে জাতীয় পরিচয়পত্র প্রদান করে, যেটাকে বার্মিজ ভাষায় বলা হচ্ছে ত্রেঙ্গা কার্ড। এ সময়ে সকল জাতিগোষ্ঠীকে তারা জাতীয় পরিচয়পত্র বা ত্রেঙ্গা কার্ড প্রদান করলেও রোহিঙ্গাদেরকে বঞ্চিত করে 1989 সালে।
এছাড়া বিভিন্ন সময়ে মায়ানমারের যে নাসাকা বাহিনী, যার বর্তমান নাম হচ্ছে বিজিপি, এবং হচ্ছে সামরিক বাহিনী, এছাড়া বৌদ্ধ রাখাইনরা এই রোহিঙ্গাদের উপরে চরম পরিমাণ নির্যাতন এবং নিষ্পেষণ চালায়, গণহত্যা চালায়, এথনিক ক্লিনজিং, জাতিগত নিধন চালানো শুরু করে, যার প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশে সহ আরো বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করে। তবে সেক্ষেত্রে সবচেয়ে বেশি আসছে বাংলাদেশে, এবং বাংলাদেশে আসার ফলে আমাদের এখানেও অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। বাঙালিদের সাথে হচ্ছে রোহিঙ্গাদের যে দ্বন্দ্ব বা সংঘর্ষ তৈরি হচ্ছে বিভিন্ন ইস্যুতে, এবং আমাদের স্ট্র্যাটেজিক জোন চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে এই শরণার্থীদের যে অবস্থান, এটা আমাদের রাষ্ট্রের সিকিউরিটির জন্য হচ্ছে অনেকটা থ্রেট। এজন্য আমরা দেখতে পাই যে তৎকালীন সরকার হচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে শরণার্থী ক্যাম্প নির্মাণ করছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরে, এবং হচ্ছে এই সমস্যা সমাধানে কখনো চীন, কখনো রাশিয়ার সাহায্য কামনা করছে। চলমান দুইটা দেশের মাঝে সমস্যা সমাধানে যখন তৃতীয় দেশের হস্তক্ষেপ কামনা করা হয়, সহযোগিতা কামনা করা হয়, সেই ডিপ্লোম্যাসিকে বলা হয় শ্যাটল ডিপ্লোম্যাসি। তো এই শ্যাটল ডিপ্লোম্যাসি অনুসরণ করেও হচ্ছে সমস্যার সমাধান হয় নাই। এবং আমরা দেখতে পেলাম যে হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে সে হচ্ছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে নিয়ে আসছে। অ্যান্তোনিও গুতেরেস প্রতিশ্রুতিও দিয়েছে সমস্যার সমাধান করবে, বাট আমরা কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। যার কারণে এই রোহিঙ্গা সমস্যার সমাধান আমাদের জন্য হচ্ছে আলোর মুখ দেখতেছে না। দিন দিন এই সমস্যা আরো কি হচ্ছে, ঘনীভূত হচ্ছে, এবং আমাদের রাষ্ট্রের ওই অঞ্চলটা সিকিউরিটি থ্রেটের মধ্যে পড়তেছে। তো এই হচ্ছে আমাদের রোহিঙ্গা সমস্যা। এরপরে আসেন এবং দেখেন এই যে মায়ানমারে স্বাধীনতার জন্য সংগ্রামরত অনেক জাতিগোষ্ঠী আছে। তার মধ্যে হচ্ছে এই যে রাখাইন স্টেটে যারা হচ্ছে আমরা রোহিঙ্গা বললাম, এছাড়া হচ্ছে কারেন জাতিগোষ্ঠী, শান জাতিগোষ্ঠী, কাচিন জাতিগোষ্ঠী, তার মানে শুধু রোহিঙ্গারা না, আরো অনেক জাতিগোষ্ঠী মায়ানমারের স্বাধীনতার জন্য কি করতেছে, আন্দোলন করতেছে। আচ্ছা, এবার দেখেন আপনাদের সাম্প্রতিক রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি এখানে 3টা রিপোর্ট তুলে ধরছি। সেটা হচ্ছে মানব উন্নয়ন সূচক। এই মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড, সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। আর আইনের শাসন সূচকে খেয়াল করে দেখেন ডেনমার্ক, আর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে ভেনেজুয়েলা। আর বৈশ্বিক সুখ প্রতিবেদনে হচ্ছে শীর্ষ দেশ ফিনল্যান্ড, সর্বনিম্ন হচ্ছে আফগানিস্তান। আর মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান বর্তমানে হচ্ছে 130তম। এবং দেখেন পরিবেশগত ইস্যু থেকে ওইখানে কোশ্চেন থাকে রিপোর্ট থেকে, সেটা হচ্ছে এই যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বা নির্গমনের শীর্ষ দেশ হচ্ছে চীন, আর দ্বিতীয় হচ্ছে ইউএসএ। মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নির্গমনের শীর্ষ দেশ হচ্ছে কাতার। কার্বন নির্গমনের শীর্ষ দেশ হচ্ছে চীন, আর মাথাপিছু কার্বন নির্গমনের শীর্ষ দেশ হচ্ছে পালাউ। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাই কিছু সংস্থার সদস্যপদ চেঞ্জ হয়েছে 2025 সালে, এবং সর্বশেষ সদস্য সেগুলা কি, সেখান থেকে কোশ্চেন আসে। তো আমরা একটু দেখে খেয়াল করে দেখেন, ন্যাম এর সদস্য ছিল আগে 20, এখন বৃদ্ধি পেয়ে হচ্ছে 121। তো সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। এরপরে D8 এর সদস্য হচ্ছে 9টা, সর্বশেষ হচ্ছে আজারবাইজান। এরপরে আসিয়ানের সদস্য হচ্ছে 11, সর্বশেষ হচ্ছে পূর্ব তিমোর, একটা বাদ ছিল সেটাও হয়ে গেছে। এরপরে G20 এর সদস্য হচ্ছে 21, সর্বশেষ হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। IAEA এর সদস্য হচ্ছে 180, সর্বশেষ হচ্ছে সোমালিয়া। খেলাধুলা খেয়াল করে দেখেন, 34তম অলিম্পিক গেমস, এটা হচ্ছে 2028 সালে হবে ইউএসএ তে। 35তম অলিম্পিক গেমস 2032 সালে অস্ট্রেলিয়াতে হবে। এরপরে 23তম ফুটবল বিশ্বকাপ 2026 সালে ইউএসএ, কানাডা এবং হচ্ছে মেক্সিকো। এরপরে হচ্ছে 24তম ফুটবল বিশ্বকাপ 2030 সালে, এটা হচ্ছে মরক্কো, স্পেন, পর্তুগাল। আর 25তম ফুটবল বিশ্বকাপ এটা হচ্ছে 2034 সালে সৌদি আরবে হবে। দেখেন সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাই ইরান এবং ইসরায়েলের মাঝে যে ক্রাইসিসটা হয়েছে, সেই ইরান এবং ইসরায়েল ক্রাইসিসটা হয়েছে মূলত IAEA এর একটা প্রতিবেদন দাখিলের মাধ্যমে। এই জন্য IAEA সংস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। IAEA এর পূর্ণরূপ হচ্ছে, খেয়াল করে দেখেন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, অর্থাৎ আন্তর্জাতিক যে হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা, যেটা সেটা খেয়াল করে দেখেন, এটা জাতিসংঘের অধীনে একটা স্বায়ত্তশাসিত সংস্থা, প্রতিষ্ঠিত হয়েছে 1957 সালে, যার সদর দপ্তর হচ্ছে খেয়াল করে দেখেন অস্ট্রিয়ার ভিয়েনাতে। এছাড়া কানাডার টরেন্টো এবং জাপানের টোকিওতে তার হচ্ছে আঞ্চলিক সদর দপ্তর আছে। আর এর বর্তমান প্রধান হচ্ছে রাফায়েল ম্যারিয়ানো গ্রোসি, যে আর্জেন্টিনার। এবং আমরা দেখতে পাই, খেয়াল করে দেখেন, এর উদ্দেশ্য হচ্ছে বিশ্বে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। শান্তিপূর্ণ ব্যবহার মানে আপনারা বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন, গবেষণার কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু অস্ত্র তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। এবং আমরা দেখতে পাচ্ছি এই IAEA তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সে 2005 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়।
আচ্ছা, এরপরে হচ্ছে বর্তমান সময়ে খুবই আলোচিত একটা টপিক যার নাম হচ্ছে এসডিজি। খেয়াল করে দেখেন, আমরা দেখতে পাই প্রতিটা বিসিএস এই এসডিজি থেকে কোশ্চেন থাকতেছে। এসডিজি এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। একটু খেয়াল করে দেখেন, 1999 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতৃবৃন্দ তৎকালীন যে সকল সমস্যা চলমান ছিল সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা কর্মসূচি গ্রহণ করে যার নাম হচ্ছে এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এবং এর লক্ষ্য ছিল হচ্ছে 8টি। এই 8টা লক্ষ্যকে কেন্দ্র করে 2000 থেকে 2015 সাল মেয়াদি তারা একটা পদক্ষেপ গ্রহণ করে যার নাম হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা হচ্ছে এমডিজি। কিন্তু 2015 সালে যখন এই এমডিজি অনেকটাই তারা অর্জন করে ফেলে, তখন তারা চিন্তা করলো যে এমডিজির যে সকল সমস্যা এগুলো তো আমরা সমাধান করে ফেলছি, তাহলে বর্তমান সময়ে যে সকল চলমান সমস্যা সেই সকল সমস্যা সমাধানে আমাদের নতুন কর্মসূচি গ্রহণ করা উচিত। এই জন্য তারা নতুন যে কর্মসূচি গ্রহণ করবে তার আগে তারা চিন্তা করে দেখলো যে বর্তমান বিশ্বে কি সমস্যা চলমান, যে সমস্যাটা আমাদের সমাধান করা অতীব প্রয়োজন। সেক্ষেত্রে তারা দেখলো যে বর্তমান বিশ্ব অর্থনৈতিকভাবে অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে, কিন্তু এই সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থায় ধনী এবং দরিদ্রের মাঝে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে। ধনী অনেক বেশি ধনী হচ্ছে, গরিব অনেক বেশি গরিব হচ্ছে। ফলে এই ধনী এবং দরিদ্রের ব্যবধান বৃদ্ধি পাচ্ছে, এই ব্যবধান আমাদেরকে হ্রাস করতে হবে। 2 নম্বর হচ্ছে এই অর্থনৈতিক ব্যবস্থা। খেয়াল করে দেখেন, আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করলেও আমাদের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতেছে। আমরা ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় যে শিল্প উন্নয়ন করতেছি এর ফলে দেখেন আমাদের পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এজন্য তারা চিন্তা করলো আমাদের এমন একটা উন্নয়ন করতে হবে যে উন্নয়নটা আমাদের পরিবেশের জন্য সঙ্গতিপূর্ণ, ক্ষতিকর হবে না। এই জন্য তারা নতুন একটা কর্মসূচি গ্রহণ করলো যার নাম হচ্ছে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। যার লক্ষ্য ছিল হচ্ছে 17টি, সহযোগী লক্ষ্য হচ্ছে 169টি, সূচক হচ্ছে 232টি, সময়সীমা হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি এসডিজি গুরুত্ব দেয় সামাজিক উন্নয়নকে, এবং এই এসডিজিতে 5টা ক্ষেত্র ছিল। সেই ক্ষেত্র হচ্ছে পিপল, প্ল্যানেট, পিস, প্রসপারিটি এবং পার্টনারশিপ। এবং এসডিজিতে মাত্রা বা বৈশিষ্ট্য হচ্ছে মূলত 3টা, সেটা হচ্ছে অর্থনীতি, সমাজ, পরিবেশ। তার মানে এসডিজি, খেয়াল করে দেখেন এখানে যে টেকসই উন্নয়ন সেখানে বলা হচ্ছে এটা এমন একটা উন্নয়ন যেখানে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, সামাজিক অগ্রগতি সাধিত হবে, কিন্তু পরিবেশের ক্ষতি হবে না, সেটাকেই বলা হচ্ছে টেকসই উন্নয়ন। তো এই টেকসই উন্নয়নের মূলত 3টা বিষয়: অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি আর পরিবেশের বিপর্যয় রোধ করা। 3টা মাত্রা: অর্থনীতি, পরিবেশ আর হচ্ছে সমাজ। আচ্ছা, তাহলে দেখেন এখানে রাজনীতির কোনো স্থান নাই। তাহলে এসডিজি কোন বিষয় নিয়ে আলোচনা করে না? রাজনীতি নিয়ে আলোচনা করে না। এবং এটা কাদের জন্য প্রযোজ্য? জাতিসংঘভুক্ত যে রাষ্ট্রগুলো আছে 193টা, সেই 193টা রাষ্ট্রের জন্য এই এসডিজি কর্মসূচিটা প্রযোজ্য। এখন এই এসডিজির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসডিজির 17টা যে লক্ষ্য আছে, কোশ্চেন আসে যে এসডিজির কত নম্বর লক্ষ্যে কি সম্পর্কে বলা হয়েছে। তো সেই 17টা লক্ষ্য থেকে কোশ্চেন আসে, আমরা 17টা লক্ষ্য একটু এক নজরে দেখে নিই। দেখেন, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে দারিদ্র বিলুপ, 2 নম্বর হচ্ছে ক্ষুধা মুক্তি, 3 নম্বর হচ্ছে গুড হেলথ, সুস্বাস্থ্য এবং কল্যাণ, 4 নম্বর হচ্ছে মানসম্মত শিক্ষা, কোয়ালিটি এডুকেশন, এরপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে নারী পুরুষ সমতা, 6 নম্বর হচ্ছে নিরাপদ পানীয় স্যানিটেশন, 7 নম্বর হচ্ছে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, এরপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, 9 নম্বর হচ্ছে শিল্প এবং অবকাঠামো, 10 নম্বর হচ্ছে অসমতা হ্রাস। আচ্ছা, এরপরে হচ্ছে 11 হচ্ছে টেকসই নগর ও সমাজ, 12 হচ্ছে দায়িত্বশীল উৎপাদন ও ভোগ। আচ্ছা, এরপরে 13 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, ক্লাইমেট চেঞ্জ নিয়ে। এরপরে 14 নম্বর হচ্ছে জলজ জীবন, মানে পানির নিচে যে জীবন। এরপরে হচ্ছে 15 নম্বর স্থলজ জীবন, পানির উপরের জীবন, মাটিতে। এরপর 16 হচ্ছে শান্তি ও ন্যায় বিচার। আর 17 নম্বর হচ্ছে গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য যে বৈশ্বিক অংশীদারিত্ব সেটার কথা বলা হয়েছে। তো এখান থেকে কোশ্চেন হইতে পারে। তো আমরা সাম্প্রতিক সময়ে যে সকল আলোচিত টপিক যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেগুলো হচ্ছে নিয়ে আমরা আলোচনা করলাম। তো আপনাদের যারা অনলাইনে সংযুক্ত আছেন, আজকে ক্লাসটাতে সংযুক্ত আছেন, আপনাদের কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা বা কোনো টপিক যদি আলোচনার থাকে আপনারা বলেন, তাহলে আমরা সেটা হচ্ছে আলোচনা করে দিয়ে দিব। তো আশা করি হচ্ছে আপনাদের কোনো টপিক হচ্ছে প্রবলেম নাই বা হচ্ছে ইয়ে নাই, সমস্যা নাই আশা করি। তো আমরা আমাদের হচ্ছে লাইভটা এখানে শেষ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম। আনসারি ভাই, আনসারি ভাই।